ওয়েলকাম লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা দেখছেন অর্কোস ব্লগ অ্যান্ড মিউজিক। আজকের ব্লগ হলো বিষ্ণুপুর ব্লগ। বাঁকুড়া জেলার অন্তর্গত এই বিষ্ণুপুর নামক ঐতিহাসিক শহরে সেখানকার মল্লবংশীয় রাজাদের দ্বারা নির্মিত বিভিন্ন প্রকার প্রাচীন শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য ও পোড়ামাটির নানা রকম সামগ্রী ও সেখানকার হ্যান্ডলুম সহ সব কিছু এই ব্লগে সেটা শেয়ার করে দেখাবো। তোমরা সবাই মিলে দেখতে থাকো। তবে ভিডিওটি শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটন প্রেস করে দেবে। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখুন, সুপ্রভাত। এখন আমি এসে গেছি বিষ্ণুপুর, যাকে বলে মল্ল রাজার দেশ। এই মল্ল রাজার দেশে এখন আমি তোমাদেরকে দেখাবো নানা রকম পোড়ামাটির মন্দির আর নানা রকম স্থাপত্য শিল্পকলা, অনেক কিছু দেখাবো। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। তবে এখন আমি এসে গেছি এখন লজ মেঘমল্লারে, আমার ব্যাক সাইডে। আর পরে ব্যাক সাইডে আছে হচ্ছে বিষ্ণুপুর পান্থনিবাস। একদম বাস স্ট্যান্ডের কাছাকাছি ওখানে এসে গেছি, সবাইকে দেখাবো। মল্ল রাজা মা মৃন্ময়ীর আদেশে প্রচণ্ডপুর থেকে বিষ্ণুপুরে রাজধানী ট্রান্সফার নিয়ে আসে। এখানে অনেক মন্দির আছে, যেদিকে যাবেন সেদিকে মন্দির। এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে মন্দিরনগরী বিষ্ণুপুর বা ল্যান্ড অফ ক্যাপ্টেন। আর এটাও সেই গুপ্ত বৃন্দাবন, যেটা রাজা ঘোষণা করেন। অনেকেই বলেন রাধা কৃষ্ণের জন্য রাসলীলা করেছে, একদম ফালতু করে। রাজা যখন শ্রীনিবাস আচার্যের সান্নিধ্যে আসবেন, উনি তার কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। ও যারা বৈষ্ণব হয় বিষ্ণু উপাসক হয়, এবং তিনি যায় ওই শ্রীনিবাস আচার্যের সঙ্গে বৃন্দাবন বেড়াতে, এবং বৈষ্ণব ধর্মে এতটাই আসক্ত হয়ে পড়েন, তিনি ওখান থেকে ঘুরে আসার পরে এই জায়গাটাকে গুপ্ত বৃন্দাবন ঘোষণা করেন। সেই কারণে যত মন্দির দেখবেন, কয়েকটা মন্দির বাদ দিয়ে বাকি সবই রাধাকৃষ্ণের মন্দির। আর এখানে যেহেতু রাজারা বৈষ্ণব ছিলেন, তো বিষ্ণু উপাসক, সেহেতু এই বিষ্ণুর নামও এই জায়গার নাম হয়ে দিচ্ছে। বুঝে গেছে? টোটাল 65 জনের রাজা এখানে দায়িত্ব রয়েছে। তাদের মধ্যে কিছু বানানো মন্দির ছিল, যেগুলো আমরা একেবারেই দেখবো। প্রথমেই যাবো আমরা মা ছিন্নমস্তের মন্দির। তো মা দেবীদের যে 10 মহাবিদ্যা, তার মধ্যে একজন হচ্ছে মা ছিন্নমস্তা। মা কালীর উগ্র চণ্ডীরূপ, সেগুলো ছবি তুলতে নেই, ছবি তুললেও রাখতে নেই। একটা সময় মা এমনই বিদ্যাহারায় ধরেছিলেন, নিজের মুখ হারিয়ে ফেলেছিলেন, বিধ্বংসী দিলেন। তখন নিজের রক্তের পয়সা মেটানোর জন্য নিজের মাথা ছিন্ন করে নিজে এবং ডাকিনী যোগিনীকে রক্ত পান করেন। তো যেহেতু মাথাটা ছিন্ন, সেহেতু ওনার নাম হচ্ছে ছিন্নমস্তা বা ছিন্নমস্তক। এবং মেদিনীপুর বড়বাজার নির্বাচনে কৃষ্ণচন্দ্র গুরু, উনি স্বপ্নাদেশ পান বৈদেবী মাতা, রাধারানী এবং মামাকে পান। এনাদের স্বপ্নাদেশ থেকে 1973 সালের জুলাই মাসে এই মন্দির স্থাপন করেন। সেই মন্দিরের দেবের মূর্তি গোটা একটা শ্বেত পাথর থেকে বাংলার জয়েন্ট পাথর, একটা পাথর থেকে পুরো মূর্তি বানানো। বুঝলেন এটা কথা কোন মন্দির? মা ছিন্নমস্তা, যাদের আসল নাম হচ্ছে জয়া এবং বিজয়া। এবং মা ছিন্নমস্তার পায়ের নিচে দেখবেন দুটো পাথরের মূর্তি দিয়ে আছে, তার মুখের উপরে ঘর দিয়ে মা দাঁড়িয়ে আছে। একজন হচ্ছে কামদেব মদন এবং একজন হচ্ছে তার ওয়াইফ রকি, একটি নারী এবং পুরুষের সিম্বল। এখানে একটা মেসেঞ্জার চেষ্টা করা হয়েছে, নারী পুরুষ যেহেতু সংসার গর্ভবতী, এবং তাকে কন্ট্রোল করতে মা ছিন্নমস্তা, সেহেতু তার মুখের উপরে ঘর দিয়ে মা দাঁড়িয়ে আছে। এটা কোনো পিঠ নয়, এটা নর্মাল মা ছিন্নমস্তার মন্দির। বলা দেখি রাহুল দেবী দর্শন করলে অনেক কিছু বাধা বিপত্তি কেটে যায়, এটা বিশ্বাস। আর যদি পিঠ দেখতে হয়, রাজারাপ্পা ঝাড়খণ্ড রামগড়ে আছে, সেখানে 16 মুটির শুটিং হয়েছে। তো সেখানে দেখবেন যদি জান করলে ওইখানে যে বলি হয়, মুটির বলি হয়, তো বলির রক্তে কোনো মাছি বসে নেই। ওটা হচ্ছে পিঠ চাম, বুঝেছে? আর এখানে আগে জলমাদল কামান এর দেখা পড়ে। তো একটা গান নিশ্চয় শুনেছেন, পোকাগুলো পাড়া জুড়ে বলকি এলো দেখুন। এই যে বলকি মানে হচ্ছে মারাঠা দস্যু বা ডাকাত, যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লুণ্ঠন করে সঙ্গে চলে যেত। তো সময়টা ছিল 1742। তখন এখানে যে রাজা, তার নাম ছিল মল্ল রাজা গোপালপুর। নগর দেবতী যে মদনমোহন শ্রীকৃষ্ণের অবতার, এবং বর্গীয় সর্দার, তার নাম ছিল ভাস্কর পণ্ডিত। তো ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে যখন বর্গীরা 1742 খ্রিস্টাব্দে বিষ্ণুপুর আক্রমণ করে, তখন এখানে যে নগর নায়ক, নগর দেবতা মদনমোহন এই দলমাদল কামান নিজের হাতে তুলে নেন। যে কামানের আসল নাম হচ্ছে দলমর্দন। দল মানে হচ্ছে শত্রু, আর মর্দন মানে হচ্ছে নিধন বা দমন। সেই শত্রু নিধন কামান নিজের হাতে তুলে বর্গী নেতা ভাস্কর পণ্ডিতের বিরুদ্ধে গোলাবর্ষণ করেন।
এবং সেই গোলাবর্ষণে অনেক মানুষ মারা যায়, যারা বেঁচে থাকে ভয়ে পালিয়ে যায়। এইভাবে তিনি দুঃসময় রাজা গোপাল সিংহকে হত্যা করেন। সেই জন্য কামানের যে সীমা, এই কামানের ওজন হচ্ছে 112 কুইন্টাল এবং 63খানা বড় বড় লোহার আংটা, যেমন আমরা আঙুলে আংটি বলি, সেই মোটা মোটা লোহার আংটা আঁকড়ে জলাশয় বসিয়ে আগুনে পুড়িয়ে হাতিয়ে দিয়ে পেটাই করে জয়েন করে। তখন তো খোল্লাই ছিল না বা ঢালাই ছিল না, তো দেখবেন কামার সালে একটা লোহার সঙ্গে একটা লোহার যেভাবে এক করে আগুনে পুড়িয়ে পিটে জয়েন করে, সেই ফর্মে দিয়ে কামান পাওয়া। সেই জন্য মাঝে আগে যদি কামানের বডির মধ্যে যে 63খানা যে তার এখন দেখতে হবে। এটি অনেক কামান ছিল যেগুলো ব্রিটিশরা নিয়ে চলে গেছে। টুরিস্ট প্লেসের জন্য 1919 খ্রিস্টাব্দে কামানটি ছিন্নমস্তার সন্নিকটে স্থাপন করা হয়েছে। বুঝতে পারছেন? এটার মধ্যে কোনো ঢালাই মশলা বা লোহা ব্যবহৃত হয়নি, পুরোটা কিন্তু ইটে বানানো। বিষ্ণুপুর একটা ইউনিক বাড়ি, ওই সামনে দেখতে পাচ্ছেন বিনা প্লাস্টিকের একটা বাড়ি আছে, এখান থেকে হয়তো নর্মাল লাগবে, বাড়ি কিন্তু অন্যরকম। এই যে বাড়ির বাড়িটা ডান দিক, ও ডান দিকে ছোট্ট একটা বাড়ি দেখা যাচ্ছে, হলুদ ঘর বাড়িটা আগে। তো ওইটা আমরা দেখবেন সিলিং মানে ব্যালকনি সিলিং হ্যাঁ এত সুন্দর বাড়িটা রাস্তা মনে হচ্ছে দেখে। হচ্ছে রাজা বা রাজার সহকর্মী, ভালো লক্ষ্য করে দেখুন দুটো পায়ের মধ্যে একটা মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসছে। এই মন্দিরটা কি মন্দির? মদন গঞ্জাম। এটা মদন। তো এখানে ইন্ডিয়ান করার চেষ্টা করা যাচ্ছে যে আমাদের এখন আমি এসে গেছি বিষ্ণুপুরের মা ছিন্নমস্তা দেবী মন্দির। এখন এখানে দেখতে পাচ্ছি মোবাইলে না সুইচ অফ রাখতে বলছে, এমনকি ফটো তুলতেও দেবে না, ঠিক আছে? তাই বাইরে থেকে যা দেখবার সব এখানেই দেখে নাও। দেখতে দেবেন উড়িষ্যার কোনারক শহরের মধ্যে, এবং এখানে যে গাছগুলা হয়েছে পুরোটা মাকড়া পাথরের স্ট্রাকচার, গাছগুলিটা হয়েছে চুনচুরকি মশলা, তার সঙ্গে বাবলা গাছের আঠা, মেথির জল, চিটেগুড়ের জল, খয়ের ডাবের জল, কপির জল, মৌলিক জল, এত কিছু পাইল করে বানানো। আর দেখতে পাচ্ছেন তো টেরাকোটা, এটা টেরাকোটা নয় কিন্তু টেরাকোটা আদলে। টেরাকোটা মানে হচ্ছে পোড়ামাটির উপরে যে হাতের কাজ তাকে করে টেরাকোটা। আর কোথাও অর্থ হচ্ছে কেটে কেটে কাজ, এখানে কোনো মেশিন বা ডাইস ব্যবহৃত হয়নি, পুরোটা টোমনা বা চিঠিতে খোদাই করা কাজ। সেই একই মানে কাজ পাথরের মাকড়া পাথরের উড়িষ্যার কোনারক স্টাইলের মন্দির দেখুন, ওই 3টে মন্দির বিক্রি করছে। এখানে পোড়ামাটির হাট বসে শনিবার। আচ্ছা বুঝতে পারছেন তো? এই যে বসার জায়গাগুলো হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে বানানো, আর দেওয়ালে যে কাজ সেটা হচ্ছে কৃষ্ণ এলে পুরাণ কাহিনীগুলো বেশ করে এই দিকের মন্দির। এটা সে জোরসেনি মন্দির। সামনেই দেখা যাচ্ছে পোড়ামাটির হাট, ওটা শনিবার করে করেই বসে। আর সামনেই দেখো একটা মঞ্চ বসেছে, এখানে প্রত্যেক বছর এখানে এন্টারটেনমেন্ট উৎসব হয়।
আমরা জঙ্গলের পথ দিয়ে এসেছি। এই যে মাঝখানে একটা রেল লাইন, জয়রামবাটি যাওয়ার জন্য রেল লাইন। হ্যাঁ, ওই যে বাদলা 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 লাগে না, ফরেস্ট ডিপার্টমেন্ট না সর্বনাশ করবে, কোনো ক্ষতি গাছ না। এই হচ্ছে লাল মাটির রাস্তা। হ্যাঁ, আর সামনেই দেখো কত সুন্দর সুন্দর গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, অসাধারণ। আকাশমণি এগুলো সব আকাশমণি গাছ। আর এখানকার জায়গাটা দেখতে পাচ্ছেন, ছবির মতো সুন্দর। বলরাম সুভদ্রা জগন্নাথ, বুঝতে পারছেন? এটা বিডিএলজি দুপুরবেলা দিচ্ছে, দিনবেলা দুপুরে এনে যায়। তারপর মা দুর্গা ফ্যামিলি তুলে ঢাকা পড়ে, এই জন্য আবার পড়ে বুঝলেন তো। তারপরেই একটা দেখুন ওই লাল মাটি দিয়ে বানানো গেল, বুঝলেন তো। সামনে দেখুন ওয়ালটাকে কত সুন্দর এলিভেট করেছে। যেটা গান আছে না, চাল তুলে দেয় হাঁড়িতে, ওই গানটা নিয়ে এখানে গোপাল ছিল, চারশো করে দেওয়া আছে, ঢাকা পড়ে মাদল। আর এইদিকে আছে পল্লীর সঙ্গে, এখানে নৌকা মাঝিয়ারে আছে, আর পানিতে পল্লীর এই কটা বাড়িতে ছোট্ট একটা গ্রাম। এটা নেমে আমি ধীরে ধীরে রান্না মাটির জলের দোতলায় যায়। শিয়ালকুন্দা গ্রাম বিষ্ণুপুর থেকে 3-4 কিলোমিটার মধ্যে। ফরেস্টের টোটাল ইউক্যালিপটাস গাছের জঙ্গল, তার মাঝে একটা সাঁওতালি গ্রাম। বাড়িগুলো সেই মাটির উপরে টিনের চাল, সে মোটামুটি এবং প্রতিটা বাড়ির দেওয়ালে ছবি আঁকা। ছবিগুলো একটু নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে করা হচ্ছে ছবিগুলো, কিন্তু এইরকম ছবিগুলো সমস্ত। এটা হচ্ছে করোনা পিরিয়ডে ছবিগুলো আঁকা হচ্ছিল বলে এরকম মাস্ক লাগানো আছে। এইরকম রাস্তার দুপাশে এই গ্রামগুলো দেখতে খুব অদ্ভুত। এটা হচ্ছে সাঁওতালি সম্প্রদায় যারা আছে তাদের সেই মাদুরগুলো, বাড়িগুলো অদ্ভুত। আম গাছের প্রচুর মুকুল এসছে। এখন আমি এসে গেছি কালাচাঁদ মন্দির ও রাধা মাধব মন্দির। সামনে হচ্ছে রাধা মাধব মন্দির, ভেতরে আছে হচ্ছে কালাচাঁদ মন্দির। যদি গেছেন উড়িষ্যার কোনারকের যে মন্দিরগুলো হয় না, এটা কালাচাঁদ টেম্পল 1656 সালে তৈরি হয়েছিল। দেয়ালের গায়ে কাজগুলো এই মন্দিরটার ক্ষেত্রে একমাত্র কিছুটা রয়ে গেছে, আর বেশিরভাগ মন্দিরে কিছু নেই। এরকমভাবে চারপাশ দিয়ে এরকম এলাম।
হচ্ছে দলমাদল কামান, যাকে আক্ষরিক অর্থে বলা হয় দলমর্দন কামান। এই হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরী শাড়ি। এগুলো হচ্ছে ডিজাইন, যখন বুনবে দেখবেন এই ডিজাইনটা মুভমেন্ট করবে, এই ডিজাইন দেখুন নিচে ভালো করে নিচে আসছে। এই যে সুতোগুলো সিস্টেম কি আছে, সিঙ্গেল এবং এখানে সিস্টেম দেখি, এই যে সিস্টেম দড়ি লাগানো দেখছেন মোটামুটি দড়ি, গাড়ির এক্সিডেন্টের ক্লাস দেখে মতো এখানে বললাম পায়ে যখন প্যাডেল করবে এই ডিজাইনটা নিচে নাম। আর কারণ নানা কারণ যদি চিন্তা নেই যখন একটা মিনিমাম 4/2 লাগে, সর্বনিম্ন কাজ সবচেয়ে কম কাজ 4/2 লাগে। যেমন কাজ তেমন কাজ। ভালো তারা করবি। হ্যাঁ আমি চাইছিলাম যে মানে দাদা আর কটা কালার দেখা, দাদা আর কটা কালার কালার প্রত্যেক থেকে উঠছে না। বাংলা চালা হচ্ছে যে খিলানগুলো ইসলামিক মসজিদে হবে, এর থেকে বোঝা যায় বিভিন্ন ধর্মাবলম্বী এখানে কাজ করে গেছে। টোটাল গেট হচ্ছে 108খানা, এখানে রাখার যে 108টা রুট ছিল সেই রুটের মসজিদ একটা যেটা একটা রেখে সেটার মতন সাজানো হবে। এবং পুজোতেও মেলা বসছে, তার নাম হচ্ছে রাজমেলা। অ্যাকচুয়ালি সেই জন্যই নাম হচ্ছে রাজমঞ্চ, রাজ মানে রাজোৎসব আর মঞ্চ মানে মেলা বা স্টেজ। এবং 1600 থেকে 1932 পর্যন্ত মেলাটা এই রাজমঞ্চে হয়েছে। এখন কিন্তু রাজমঞ্চের মেলাটা হয়, এখন আর কিছু মধ্যে মাদক হচ্ছে, যেখানে বিভিন্ন রথ উৎসব উদযাপন হয়। এবার গরম বলা নেই, নিচের বীজটা দেখবেন পাথর, যার নাম হচ্ছে মামলা পাথর বা রাজনীতি পাথর, উপর হচ্ছে পোড়ামাটি, তার সাথে তুলসী রাজনীতি পাবলা গাছি রান্নার নদীর জল, পুকুরের জল, ভয়ের চাঁদের জল, এগুলির ঘটনাটা বানানো। আর দেওয়ালের যে কাজ সেটা হচ্ছে টেরাকোটা একটা ল্যাটিন ওয়ার্ড, যার আক্ষরিক অর্থ হচ্ছে পোড়ামাটি নদীর যে হাতের কারুকার্য তাকে সেটাই করার কাজ। এবং টেরাকোটার মাধুর্য কয়েকটা জিনিস হয়ে বেশ করি, যেমন রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, পুরাণ, সমাজ। কোথাও দেখবেন রাম রাবণের মধ্যে, কোথাও বীর প্রকাশিত থাকবে, কোথাও কৃষ্ণলীলা, কোথাও সংকীর্তন, কোথাও কৃষ্ণিকার, কোথাও নৌকা দিলা, আবার কোথাও দেখবেন কোনো রমণী ঝুড়িমাঠে। এখন আমি এসে গেছি বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চ। ভেতরে তো ফটো তোলা যাবে না, তাই বাইরে থেকে আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। पानी दीजिए एक
চলুন। এ কোথায় গেল? কেশবদা, আমরা চারজনে একটা আপনি তো একই কথা বলে যায় বারবার করে। আরে ভাই, ফোটাটা দেখেছো? পিছন দিকটা দেখেছো সব? আরে টাকা নিয়ে আসে। যখন পরিশোধ করে এই মূর্তি ফেরত আনতে যাবে, তখন সেই ব্যক্তি ঠিক করে অনেকগুলো মদন মোহনের মূর্তির সঙ্গে এই মূর্তিকে মিশিয়ে দেবে। মানে অ্যাকচুয়ালি মদন মোহনকে উনি ছাড়তে যান, বুঝলেন তো? এই জন্য এই গল্পটি শুরু করেছে। তো তখন রাজা কনফিউজ হয়ে যায়। রাজা তখন ভগবানের কাছে প্রার্থনা করে যে ভগবান আমাকে সাহায্য করুন, আমি বুঝতে পারছি। তখন ভগবান তাকে স্বপ্ন দেয় যে তুমি যাও, যে দেখো যে মূর্তির মধ্যে মাছি বসে, মাছি সেটি হচ্ছে আমি, মানে অরিজিনাল। তো সেই আদেশ অনুযায়ী যে দেখে একটা মূর্তি নাকেতে মাছি বসে আছে, তো সেই মূর্তিটা আমি চলে আসে। এইভাবেই সমস্যার সমাধান হয়। এবং কলকাতা বাগবাজার বছরে একবার রাসমেলা হয়, জানেন হয়তো। সেই রাসমেলার সময় ভগবান স্বয়ং ওখানে অংশগ্রহণ করে, মানে মূর্তি নয়। যেমন মা দুর্গা বাপের বাড়ি আসেন, তিনিও কিন্তু ওখানে যান। এবং যতক্ষণ ওখানে অনুষ্ঠান করেন ততক্ষণ করে মন্দিরের প্রাঙ্গণ গৌরব চাপা ফুলের গন্ধে মেতে ওঠে। বাকি সময় উনি এখানে অনুষ্ঠান করেন। সেই জন্য এটা বাগবাজারের মদনমোহন নামও ফেমাস। অন্য মন্দিরে যেমন দেখলেন নাট মন্দিরে রতনশালা ভাঙা অবস্থায় আছে, এখানে কিন্তু গোটা অবস্থায় পাবে। এখানে মদনমোহনের মূর্তিও আছে। এতক্ষণ মূর্তি বলছিলেন না, এখানে মদনমোহনের মূর্তি আছে। এখনো পর্যন্ত এখানে নিত্য ভোগ, নিত্য পুজো, নিত্য সংকীর্তন এখনো চালু আছে। কেউ যদি ভোগ খাবো মনে করে সকালে 8টা 8টা করে নাম লেখানো, 12টার সময় বসেই খাওয়ায়। গোবিন্দভোগ চালের ভাত, ডাল, দুটো সবজি, ভাজা, পায়েস, চাটনি ভালো হয়। আছে 100 টাকা করে নেয় মনে। আর এইখানে ঢোকার মুখে দেবেন বড় একটা অশ্বত্থ গাছ। যে অশ্বত্থ গাছের সঙ্গে তেঁতুল গাছ আছে, দুটো গাছ একসঙ্গে। এবং অশ্বত্থ গাছের কাঠের থেকে দেখবেন গণেশ ঠাকুরের মাথার মতো একটা ন্যাচারালি সিম্বল, যেটা দৃশ্যমান করার জন্য পেন্ট করা হয়েছে। ওই অশ্বত্থ গাছটা হচ্ছে 1000-এর বেশি সংখ্যক টিয়াপাখি বাস করে, প্রচুর টিয়াপাখি। এখন আমি এসে গেছি মদন মোহন মন্দিরে। এসেছি মদন মোহন মন্দিরে। আর এটা হচ্ছে রাজবংশ মন্দিরের উল্টো দিকে।
সেই মদন মোহন মন্দিরের। এখানে টেরাকোটার কাজগুলো অদ্ভুত আছে, সমস্ত টেরাকোটার কাজ। পূর্ব জাফরির কাজগুলো সমস্ত কিছু এত নিখুঁত, দেয়াল জুড়েই কাজ। জয় রাধে কৃষ্ণ। বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে, সামনের দিকে কাজগুলো আছে। এ হচ্ছে রন্ধনশালা বা পাকগৃহ। এই যে গৌরনীতাই আর এই যে শিনিন কাঠে জগন্নাথের মূর্তি, এই হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি। রাধা হচ্ছে অষ্টধাতুর, কৃষ্ণ হচ্ছে কোষ্ঠী পাথরের। সপ্তম শতকের শেষ ভাগে এটা বানানো রাজা বৃষ্টি যেটাতে আছে। দুদিকে প্রেসার দিয়ে চাবি দিয়ে লক করা আছে, ওই জন্য ওটাকে বলে চাবি পাথর। পুরো ফেটে গেছে, দেখো মাঝখানে আটকে আছে। লক করা আছে, কোনো জায়গায় কোনো ঢালাই মশলা বা লোহা ব্যবহৃত হয় না। এটা এমন সিস্টেমের কথা, তখনকার যুগে এখানে কথা বললে বাইরে শোনা যাবে। এখন খোলাবেলা শোনা যাচ্ছে, তখন কিন্তু এখনকার যেটা বলে ফায়ার ব্লক, এখনকার ঠিক বলবো তখন এই রাজবাড়িটা বানিয়েছে হচ্ছে মহারাজ বীরসিংহ। বিষ্ণুপুর মল্লরাজাদের এই হচ্ছে বিষ্ণুপুর মল্ল রাজাদের যে একদম রাজবাড়ি, তার ধ্বংসাবশেষ। মায়ের মূর্তি মায়ের মূর্তি বাঁকুড়া বিঘ্না বলে গ্রামের নাম শুনেছেন তো? বিঘ্নাতে যে কারখানা আছে তাদের যে দুটো কাউন্টার, মানে কারখানারই কাউন্টার মোম গালাই একটা টাইপে একটা যখন দাবাটা ঢালবেন না, ওরা বলে চলে গেল দাবার সাথে ওটা বসে গেল যে মাটি ভেঙে বাদ এই নহবতখানা, এখানে সানাই বাঁচত এককালে।
এবার হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত জোড়া বাংলো মন্দির। সেই মন্দিরের দেওয়ালের গায়ে রামায়ণ মহাভারত সহ বিভিন্ন পৌরাণিক কাহিনী খোদিত করা আছে। আচ্ছা, বিষ্ণুপুরে অনেকরকম স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলা তো দেখাতে হলো, এবার তো দেখাবো হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির মূর্তি, যেগুলো সব বাজারে আকারে বিক্রি হয়। দেখো তোমরা সবাই, এই হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির নানা রকম সামগ্রী। একটু তাকান। এই হচ্ছে যুগল কিশোর মন্দিরের ধ্বংসাবশেষ। মন্দিরে কোনো বিগ্রহ নেই। এই হচ্ছে গুমঘর। মল্ল রাজাদের আমলে এই বিখ্যাত গুমঘর। এই হচ্ছে শ্যামরাই মন্দির, যার জোরে রানী রাসমণি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির নির্মাণ করেছে। এই হলো বিষ্ণুপুরের বিখ্যাত জোড়া বাংলো মন্দির, যার গায়ে অসংখ্য টেরাকোটা খোদিত হয়ে আছে। অনেক রকম ঐতিহাসিক কাহিনী, পুরাণের কাহিনী, রামায়ণ মহাভারত আরও কত কি। বিষ্ণুপুরের সে বিখ্যাত শ্যামরাই মন্দির, যার জোরে রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির নির্মাণ করেছে। ও ব্যাস, এবার আমার শেষ নিবেদন হচ্ছে
লালবাগ সহ সর্বমঙ্গলা মন্দির। এই হচ্ছে শিব ঠাকুর আর তার পাশে মা সর্বমঙ্গলা দেবী। এখানে আরেকটি শিব মন্দির, মন্দির। এই হচ্ছে লালবাগ। তো আজকের মতন এই বিষ্ণুপুর ব্লগটাকে আমি এখানেই হ্যাপি এন্ডিং বলে শেষ করলাম। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। হয়ে গেল আজকের এই বিষ্ণুপুর ব্লগটা। তা সেটা কেমন লেগেছে নিচে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাও। তার সাথে তোমরা আমার ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো। তো আজকের মতন এই বিষ্ণুপুর ব্লগটাকে এখানেই শুভ সমাপ্তি বলে জারি করলাম। এরপরে আসবো আমার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।